সেটা হলো তোমার যে আমরা দেখেছি তোমার শেয়ার্ড মেমোরির মাধ্যমে কিভাবে হচ্ছে কমিউনিকেশন হয়। এখন বিষয় হলো প্রোগ্রামারের কি ক্যাশের উপরে কোনো কন্ট্রোল থাকে? প্রোগ্রামারের ক্যাশের উপরে কোনো কন্ট্রোল থাকে প্রোগ্রামারের? না স্যার, কোডিং স্টাইলের উপর তো অনেকটা হচ্ছে যে ক্যাশ ইউজ হইতেছে নাকি হইতেছে না চলে আসে। কোডিং স্টাইলের সিস্টেম, হ্যাঁ কোডিং এর উপরে একটা ইয়ে থাকে, হ্যাঁ, কিন্তু সরাসরি ক্যাশটার উপরে তোমার হচ্ছে রান টাইমে কোনো কন্ট্রোল থাকে না। থাকে কি? জি না স্যার, থাকে না। সরাসরি প্রসেসর হ্যান্ডেল করে। থাকতে পারে কিন্তু নরমালি তো প্রসেসর হ্যান্ডেল করে। হ্যাঁ, এখন খেয়াল করো এটা কি সিস্টেম প্রোগ্রামারও থাকে না নাকি মানে ওএস হ্যান্ডেল করে নাকি আরো উপরের লেভেলের কেউ হ্যান্ডেল করে? মানে ওএস এর যে কোডগুলো ওইগুলার মানে ওইগুলা যা প্রোগ্রামাররা করে তাদের হয়তো ইয়া থাকে নাকি? তোমার মানে সিস্টেম প্রোগ্রামিং এর কথা বলছো তো তুমি? হ্যাঁ, সিস্টেম প্রোগ্রামিং করতে গেলে কি থাকে ক্যাশের উপর কন্ট্রোল? সিস্টেম প্রোগ্রামিং এর ক্ষেত্রে সিস্টেম প্রোগ্রামিং এর ক্ষেত্রে না, সিস্টেম প্রোগ্রামিং এর ক্ষেত্রেও ওটা থাকে না। সিস্টেম প্রোগ্রামিং এর ক্ষেত্রে থাকে না। তোমার হচ্ছে একটা সিগন্যাল তুমি পাঠাবে, হ্যাঁ, সিগন্যাল পাঠিয়ে তারপরে ক্যাশটাকে নিয়ন্ত্রণ নেবে, এরকম কিছু আমার চোখে পড়ে নাই। আচ্ছা স্যার, একটা ইয়ে হবে যেটা হলো তুমি প্রসেসরের নিয়ন্ত্রণটা নিতে পারবে। সিস্টেম প্রোগ্রামিং এর মাধ্যমে প্রসেসরের নিয়ন্ত্রণটা নেওয়া যায়, হ্যাঁ, যেটা আমরা এই এর মধ্যে প্যারালাল প্রসেসিং এর মধ্যে দেখে ওটা সম্ভব। স্যার এটা কি মেইনলি ওএস এর কার্নেল হ্যান্ডেল করে নাকি আরো হচ্ছে একবারে বায়োস লেভেলের কিছু হ্যান্ডেল করে ক্যাশটা? কোনটা? ক্যাশটা কি অপারেটিং সিস্টেমের কার্নেল হ্যান্ডেল করে নাকি একদম বায়োস না, লেভেলের? বায়োস না বাবা, বায়োসের মাধ্যমে। তাহলে কার্নেল মাধ্যমে এটা হবে। হ্যাঁ, এটা বায়োসের মাধ্যমে, কার্নেলই করার কথা এটা। হ্যাঁ, কার্নেলের মাধ্যমে। আচ্ছা, খেয়াল করো একটা জিনিস এখানটায়, দেখো কোড 0, একটা যদি কোড 0, আপনার ফোনটা একটু রোটেট করে নেন। হ্যাঁ, হয়েছে? জি স্যার, হয়েছে। কোড 0, এখানে একটা প্রসেসর আছে, কোর 1 একটা প্রসেসর আছে। এখন কোড 0 তোমার যদি ওর যদি একটা ভেরিয়েবল থাকে ওর ক্যাশে, যেটা হলো y0, আর কোর 1 এর যদি একটা ভেরিয়েবল থাকে যেটা হলো y1 এবং z1, এটা যদি ওর থাকে ক্যাশে, হ্যাঁ, আর যদি তোমার এখানে এক্সটাকে, এই লেফট সাইডে যেটা এক্স আছে নিচে, এক্সটাকে আমরা যদি শেয়ার্ড ভেরিয়েবল ধরি, এক্সটা হলো শেয়ার্ড ভেরিয়েবল, ঠিক আছে? এটা যদি ধরি আমরা, হ্যাঁ, এখন খেয়াল করো যে তাহলে এক্স এর ভেরিয়েবলটা শেয়ার করবে তারা, কোর 0 এবং কোর 1। এখন একটা প্রোগ্রাম আমরা লিখলাম, দেখো প্রোগ্রামটা যদি এইভাবে লিখি, একটা কোড সেগমেন্ট দেখো, হ্যাঁ, কোড 0-তে কি হচ্ছে? কোড 0-তে হচ্ছে y0 সমান x, হ্যাঁ, তারপরে টাইম 1-এ x সমান 7, হ্যাঁ, তারপরে টাইম 2-তে স্টেটমেন্টস নট ইনভলভিং x। এটা হলো কোড 0-র যে কোডটা এক্সিকিউট হচ্ছে সেটা। আর কোড 1-এ দেখো y1 সমান 3 গুণন x, তারপরে স্টেটমেন্ট নট ইনভলভিং x, এখানে কোনো স্টেটমেন্ট যেটা আছে সেখানে x এর কিছু নাই টাইম 1-এ। আর তারপরে আছে z1 ইজ ইকুয়াল টু 4 গুণন x। এখন খেয়াল করো তোমার ইনিশিয়াল ভ্যালু, x এর ইনিশিয়াল ভ্যালু যদি 2 হয়, x এর ইনিশিয়াল ভ্যালু যদি 2 হয়, তাহলে তোমার z1 সমান কত হবে? z1 সমান কত হবে? স্যার এখানে তো ইনিশিয়াল ভ্যালুর উপরে কি ডিপেন্ড হওয়া উচিত? হ্যাঁ, বলো। ভেরিয়েবল যেহেতু 8 হওয়ার কথা স্যার। 27 হবে না? এখন এটা ডিপেন্ড করবে 28 হবে না? হ্যাঁ,
ও কোর 1 তো segment। আমার চেঞ্জ করে দিছে ভ্যালুটা, কোর 0 তো চেঞ্জ করে দিছে x এর ভ্যালু। তাহলে আসলে আচ্ছা। কেসিং এর অনেক কিছুর উপর নির্ভর করবে মনে হচ্ছে, যে যে কেস হচ্ছে যে এখানে রাখার পরে যে মেমোরিটা আপডেট করবে কিনা কিছুর সাথে, সেটার উপরও ডিপেন্ড করবে। কোর 1 এর ক্যাশ থেকে যদি আবার কোর x এর 0 তে মানটা x দিয়ে দেয়, 7 করলো, হ্যাঁ কোড 0 তে y x কোড 0 তে x 7 করা হলো, তাই না? ও কোর 1 আবার যদি ক্যাশ থেকে নিয়ে কাজটা করে ফেলে x তাহলে তো 7 যেটা করা হলো, এই কোর 0 তে x যেটা 7 করা হলো, সেটা কি কোর 1 পাবে? ক্যাশের কারণে নাও পাইতে পারে। স্যার ক্যাশ তো একই পাওয়ার কথা না, ক্যাশ একই হবে কেন বাবা? আলাদা, ও সরি স্যার এটা কেস ডিফারেন্ট। ডিফারেন্ট। হ্যাঁ এটা স্যার পাওয়া যাবে না, ওটা 8 হবে। কোর 0 এর ক্যাশ কোর 1 এর ক্যাশ এক না, দুটো আলাদা, তাই না? জি স্যার। হ্যাঁ, এখন স্যার সিস্টেমটা যদি এমন হয় যে এটার কেসিং সিস্টেমটা যদি এমন হয় যে কোর 0 তে x 7 আপডেট করার সাথে সাথে সেই ক্যাশটা মেমোরিতে আপডেট করছে, আর কোর 1 এ এই টাইম যখন 2 তখন নতুন করে লোড করছে এক্সটা, তবে হচ্ছে x এর মান 7 হবে, তাছাড়া হবে না। হ্যাঁ, তো এখন কথা হলো, দেখো এখন কথা হলো ক্যাশটারে যে নষ্ট করে দেওয়ার ব্যবস্থা থাকা উচিত। কোর 1 এ যেটা, কোর 1 এ তো কোর 1 এর ক্যাশেও তো তোমার কি আছে, x আছে। জি স্যার। সে কেন কোর 0 এর ক্যাশে যাবে বা মেমোরিতে যাবে? কোর 0 এর ক্যাশে তো যেতে পারবে না। ওটা যে এক্সপায়ার্ড হইছে এরকম একটা ফ্ল্যাগ ট্যাগ থাকার কথা ছিল মনে হইতেছে আপনি যখন আগে দেখাইছিলেন। না, বিষয় হলো কোর 0 তে কোর 1 এর ক্যাশে তো x আছে। ক্যাশে যদি x না থাকতো, কোর 0 এর ক্যাশ কোর 1 এর ক্যাশে যদি x না থাকতো, তাহলে সে মেমোরিতে যেত, তাই না? জি স্যার। আর যেহেতু কোর 1 এর ক্যাশে x আছে, সে তো তাহলে সেক্ষেত্রে মেমোরিতে যাবে না। যাবে কি? জি না স্যার, যাবে না। স্যার এরকম কোনো ব্যবস্থা কি আছে কিনা যে হচ্ছে মেইন মেমোরিতে যখন চেঞ্জ হবে তখন ক্যাশের উপরও সেটার একটা ইফেক্ট ফেলার জন্য কোনো একটা কিছু হবে আর কি? হ্যাঁ, ওটাকে বাতিল হিসাবে মার্ক করে রাখা হলো সামহাউ, যে এটা আমার ক্যাশ থেকে নিলে হবে না, আবার মেইন মেমোরিতে যায়। ওইটা তো সমাধান আগে প্রবলেমটা আইডেন্টিফাই করো। জি স্যার, হ্যাঁ প্রবলেমটা তো বুঝতে পারছি। হ্যাঁ, প্রবলেমটা আইডেন্টিফাই করো, বুঝতে পারছো? সমাধান তো আছেই, সমাধান না হলে তো তোমার মাল্টিকোর কিভাবে অপারেট করবে, তাই না? এখানে খেয়াল করো, আমরা যেটা জানি যেটা হলো ক্যাশ আপডেট করে কিভাবে, একটা রাইট থ্রু একটা রাইট ব্যাক, যেটা, তাই না? আচ্ছা, রাইট থ্রু যেটা, সেটা যদি করে তাহলে কি হবে? কোর 0 যখন x 7 করলো, x যখন 7 করলো, তার ক্যাশটা x 7 করলো, সাথে সাথে সে মেমোরিটাকে আপডেট করে দিল, ঠিক আছে? আচ্ছা, সাথে সাথে মেমোরিটা আপডেট করলো। মেমোরিটা আপডেট করেছে যে যখন, সেই সময়ে কোর 1 কি করছে? কোর 1 কি মেমোরিতে যাবে? মেমোরিতে তো যাবেই না, কারণ তার কাছে x 2 আছে অলরেডি প্রথম স্টেটমেন্ট থেকে। তার মানে রাইট থ্রু যেটা সেটা করলেও কোনো লাভ নাই আসলে, বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন আসি, যদি রাইট ব্যাক করবে কখন? রাইট ব্যাক করবে যখন করবে এই যে কোর 0 সবগুলি স্টেটমেন্টের, এই যে এখানে যখন x 7, তারপরে স্টেটমেন্ট নট ইনভলভিং x, তারপরে যখন তোমার করবে, হ্যাঁ, আপডেট করবে, সবশেষে যখন আপডেট করবে সে মেমোরিটাকে, তখন কি হবে? এর মধ্যে অলরেডি তার এই কোর 1 এর এক্সিকিউশন শেষ হয়ে যাবে, ঠিক আছে? তার মানে রাইট থ্রু রাইট ব্যাক এর দুটাই আসলে কোনো কাজে লাগবে না এখানে। ক্লিয়ার হয়েছে বিষয়টা? জি স্যার। হ্যাঁ, তাহলে এই যে প্রবলেমটা, হ্যাঁ, এই প্রবলেমটাকে আমরা হচ্ছে কিভাবে সমাধান করব? এই প্রবলেমের সমাধানটা কি? হ্যাঁ, এই প্রবলেমের সমাধান আছে হলো তোমার দুই ভাবে এই প্রবলেমের সমাধান করা যায়। একটা হচ্ছে স্নুপিং ক্যাশ কোয়ারেন্স, এটার হলো কনসেপ্টটা কিরকম আগে আমি বলি, তারপরে কিভাবে ইমপ্লিমেন্ট করব সে বিষয়ে যাই। এটার কনসেপ্টটা হচ্ছে এরকম, দেখো
যে এই যে any signal transmitted on the bus মানে একটা বাসের সাথে ধরে নাও তোমরা একটা বাসের সাথে তোমার হচ্ছে সবগুলি কোর কানেক্টেড। তাহলে any signal transmitted on the bus can be seen by all cores connected to the bus. তাহলে একটা সিগন্যাল যখন একটা কোর পাঠাবে বাসে পাঠাবে, সেই সিগন্যালটা সবগুলি কোরই সেই সিগন্যালটা তারা দেখবে। ঠিক আছে, বিষয়টা কি রকম দেখো, when core 0 updates the copy of X, হ্যাঁ যেটা আপডেট করছে, হ্যাঁ in its cache also broadcast this information across the bus। খেয়াল করো, যখন সে আপডেট করছে এক্সটাকে আপডেট করছে, হ্যাঁ যেটা তার ক্যাশে আছে, এটা আবার কি করবে, এটা সে ব্রডকাস্ট করবে। কোথায় ব্রডকাস্ট করবে? ওই বাসে ব্রডকাস্ট করবে। হ্যাঁ আচ্ছা, এখন কথা হলো এই যে if core 1 is snooping the bus, it will see that X has been updated and it can mark its copy of X as invalid। হ্যাঁ তাহলে অন্যান্য কোর যারা এই সিগন্যালটা রিসিভ করবে, এই সিগন্যালটা রিসিভ করে তারা করবে কি, তাদের ক্যাশে এক্স যেখানে আছে সেটাকে ইনভ্যালিড করবে। সেখানে ইনভ্যালিড করে দেবে, যাতে তারা পরবর্তীতে ওই ভেরিয়েবলটা যখন সার্চ করবে, তখন ক্যাশ যখন সার্চ করবে তখন দেখবে এটা ইনভ্যালিড, তখন তারা আবার মেমোরিতে চলে যাবে। আর মেমোরিতে যদি যায় তখন তো ওই মেমোরিতে কপিটা পেয়েই যাবে। ঠিক আছে, বোঝা গেছে? বোঝা গেছে? জি স্যার, বুঝতে পেরেছি। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো স্যার, একটু ব্যাক করলে ভালো হতো, মানে প্রিভিয়াস স্লাইডে। আচ্ছা হ্যাঁ বাবা, ঠিক আছে, হ্যাঁ বলো। স্যার এইখানে স্যার হচ্ছে x = 7 টাইম 1 এ, তো কোর 1 যদি ওই মানে টাইম 2 এর স্টেটমেন্টটা টাইম 1 এ এক্সিকিউট করতো, তখন স্যার কি হতো? তার মানে ওই মানে স্যার যে হচ্ছে কোর 0 যদি আপডেট সিগন্যালটা না পাওয়ার আগেই কোর 1টা এক্সিকিউট হয়, তখন কি হবে? আপডেট সিগন্যালটা না পাওয়ার আগেই হ্যাঁ এক্সিকিউট করে, ওটা যদি এক্সিকিউট করে, এই তো? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝতে পারছি। কোর 1টা আসলে যেটা হবে দেখো, হ্যাঁ যদি ওইটাকে তোমার আপডেট করার আগেই, যদি ওই সিগন্যালটা রিসিভ করার আগেই সে যদি এক্সিকিউট করে, তাহলে তো এই ভুলটা থেকে যাবে। হ্যাঁ কিন্তু যেটা করবে এখানে দেখো, আগে সে সিগন্যালটা, এই যে কোর 0 x = 7, তো হ্যাঁ স্যার এইটা সে এই সিগন্যালটা পাঠাবে। এই সিগন্যালটা পাঠানোর সাথে সাথে হ্যাঁ তোমার হচ্ছে অন্যান্য যে কোরগুলি আছে তারা রিসিভ করবে, এবং তারপরে সে এইটার আপডেট করবে, মেমোরিতে যাবে। ও বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। স্যার সেম টাইমে একজন হচ্ছে ভাই যেটা বললো যে টাইম 0 তে একজন x = 7 সেট করতে যাইতেছে, আবার টাইম 0 তে আর একজন হচ্ছে cx ভ্যালু দিয়ে সামথিং করতেছে। তো জিনিসটা তো আসলে অ্যাম্বিগুয়াস না যে x এর ভ্যালু কত হওয়া উচিত? x ভ্যালুটা এখন এটা একটা বিষয় আমি বলি। ধর কোর 1 ওই সময়ে x এর একটা ভ্যালু সেট করছে, আর কোর 0 ওই একই সময় x এর ভ্যালু একটা সেট করছে। এখন এই জায়গাটায় যেটা হবে আমি বলি, সেটা হলো তোমার একই সময়ে শেয়ার্ড ভেরিয়েবল দুটো কোর অ্যাক্সেস করতে পারে না, কখনোই না। ও হ্যাঁ স্যার, এটা বুঝতে পেরেছি স্যার। এটা জাভার অপারেটিং সিস্টেমে ছিল, পড়ছিলাম বা ওএস এ পড়ছিলাম, এগুলা কিছু বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পেরেছি। তোমার প্রশ্নটা যদি এটা হয়, আমি আগেরটা ভাবছিলাম যে আপডেট করার কথা বলছো, আর তোমার প্রশ্নটা যদি এটা হয় যে একই সময়ে ধরো এখানে টাইম 1 এ x = 7 লিখবে, আর কোর 0 তে x = 7 লিখবে, আর কোর 1 এ x = ধরো 5 করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো একই সময়ে যখন, তাহলে কি একই ভেরিয়েবল দুইজন একই সময়ে অ্যাক্সেস করছে, যেটা কখনো আসলে হবে না। জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ এটার বুদ্ধি আছে, যেটা হলো যে ওএস এ আমরা পড়ে আসছি আর কি। তোমরা ওএস এ পড়ার কথা, এটা আছে, ওএস এটা আছে, করেছি স্যার। শেয়ার ভেরিয়েবল স্যার একসাথে কনকারেন্টলি ইউজ হয় না, হবে না, মানে এটার জন্য লক করা যায় না। হ্যাঁ রাইট।
ওইটা মিউচুয়াল এক্সক্লুশন আছে, মিউচুয়াল এক্সক্লুশন আছে, অনেকগুলি টেকনিক আছে, ইজি ওয়েট, বিজি ওয়েটিং আছে, বিজি ওয়েটিং আছে, আর বেশ কয়েকটা টেকনিক আছে। আমরা দেখবো এটা প্রোগ্রামিং এর মাধ্যমে তোমরা করবে এটা, হ্যাঁ, যাতে হলো এই যে একই সময়ে শেয়ার ভেরিয়েবল অ্যাক্সেস না করে প্রোগ্রামিং এর যে প্রোগ্রামের যে আউটপুটটা সেটা ঠিক কিভাবে রাখতে হয় সেটা টেকনিক গুলো আমরা দেখবো আর কি। হ্যাঁ, আচ্ছা, তো ক্লিয়ার হয়েছে এখানে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে এইখানে মানে কনসেপ্টটা হলো এইরকম যে আমরা যদি তোমার বাস ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে কিরকম হবে। আসলে বাস যে আসলে এখানে থাকতেই হবে এমন নয় আসলে, বুঝছো? বিষয়টা হলো এইরকম, যখন একটা প্রসেসর, হ্যাঁ, তার যে ক্যাশ, সেই ক্যাশটাকে সে যখন আপডেট করবে তখন সে আসলে যেটা করবে সেটা ব্রডকাস্ট করবে, সেই ইনফরমেশনটা ব্রডকাস্ট করবে। এটা হলো আসল কথা, বুঝা গেছে? ব্রডকাস্ট করবে অন্যান্য সবগুলি প্রসেসরকে, এবং অন্যান্য সবগুলি প্রসেসর সেটা রিসিভ করে তোমার হচ্ছে ওই এক্স এর যে ভ্যালুটা আছে সেটাকে ইনভ্যালিড ঘোষণা করবে আর কি। ঠিক আছে? এখন কথা হলো, দেখো, এখন কথা হলো যে এই যে এই টেকনিকটা একটা লিমিটেশন আছে। এই টেকনিকটার লিমিটেশনটা হলো এইরকম যে প্রসেসর যত বেশি হবে এই যে ব্রডকাস্ট করতে হবে, হ্যাঁ, তত বেশি প্রসেসরকে, তার মানে বাসটা বিজি থাকবে তত, তাই না? জি স্যার। মেসেজ সেন্ডিং এর বিষয়টা হবে আসলে তখন এক্সপেন্সিভ হয়ে যাবে, হ্যাঁ, যে অনেকগুলি প্রসেসর আছে, প্রত্যেকটাকেই আমাকে এই মেসেজ সেন্ড করতে হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এখন এইটা তুমি যদি মনে করো যে রাইট থ্রুর মাধ্যমে এটা করবে, সেক্ষেত্রেও বিষয়টা ওরকম। আর রাইট ব্যাক যদি করতে চাও, রাইট ব্যাক এর মাধ্যমে যদি করতে চাও, তাহলে তো এক্সট্রা কমিউনিকেশনের একটা বিষয় থাকবে। রাইট ব্যাকটার মাধ্যমে এক্সট্রা কমিউনিকেশনের বিষয়টা কেন হবে? কারণ হলো তোমার যেহেতু আমি রাইট ব্যাক পদ্ধতিতে আমরা কি করি, আমরা হচ্ছে সঙ্গে সঙ্গে আপডেট করি না, হ্যাঁ, সঙ্গে সঙ্গে আপডেট করছি না। আমরা যেটা করতেছি যে হলো তোমার ক্যাশ লাইনটা, হ্যাঁ, পরে, হ্যাঁ, পুরোটা একসাথে আপডেট করছি এবং ওইটা হলো ইনফরমেশনটা পাঠিয়ে দিচ্ছি। তাহলে এটা আবার এক্সট্রা একটা কমিউনিকেশনের বিষয় এখানে চলে আসতেছে। সো যেটাই করি না কেন তোমার হচ্ছে এটা হচ্ছে মেসেজ সেন্ডিং এর যে বিষয়টা, সেটা হচ্ছে প্রসেসর যতগুলি বাড়বে এটা তত বেশি এক্সপেন্সিভ হবে। আচ্ছা, বোঝা গেছে? এটা বোঝা গেছে? আচ্ছা, আরেকটা আছে তোমার, হ্যাঁ, যেটা হলো একটা বেস করে ডাটা স্ট্রাকচারের উপরে বেস করে, যেটা একটা, হ্যাঁ, একটা ডাটা স্ট্রাকচারের মাধ্যমে এইটা হচ্ছে মেইনটেইন করা হচ্ছে। সেটা কিরকম? তোমার এখানে হচ্ছে এই যে তোমার প্রত্যেকটা প্রসেসরের কাছে একটা ডাটা স্ট্রাকচার থাকবে, পার্ট অফ এ ডাটা স্ট্রাকচার, সেটা থাকবে প্রত্যেকটা প্রসেসরের কাছে, হ্যাঁ, এবং সেটা স্টোর করবে দ্য স্ট্যাটাস অফ ইচ ক্যাশ লাইন, হ্যাঁ, স্ট্যাটাস অফ ইচ ক্যাশ লাইনের যে স্ট্যাটাসটা, হ্যাঁ, যেমন প্রত্যেকটা লাইনের জন্য, হ্যাঁ, তার যে স্ট্যাটাস সেটা প্রসেসরের কাছে থাকবে, হ্যাঁ। তো পি প্রসেসরের কাছে, ধর পি একটা প্রসেসর, পি প্রসেসরের কাছে যে ক্যাশ লাইনটা আছে সেটা একটা বিট দিয়ে সেট করা হবে। তাহলে আমি যদি ওই ডাটা স্ট্রাকচারটা অ্যাক্সেস করি, তাহলে আমি প্রথমে আমি ওই প্রসেসরের কাছে এই ক্যাশ লাইনটা আছে কিনা আমি সেটা দেখে নিতে পারবো। আর যদি না থাকে তাহলে কোন প্রসেসরের কাছে আছে, তাহলে ওই বিটটা অত নাম্বার বিটটা সেট করা আছে, তাহলে ওই বিটটা ধরো যদি হয় 1 নম্বর, তার মানে 1 নম্বর প্রসেসরের কাছে আছে। 2 নম্বর যদি সেট করা থাকে তাহলে 2 নম্বর প্রসেসরের কাছে আছে। 3 নম্বর সেট করা থাকলে 3 নম্বর প্রসেসরের কাছে আছে। তাহলে আমি সরাসরি এখান থেকে দেখে নিতে পারবো যে আসলে এই প্রসেসরের কাছে নাই, কিন্তু কোন প্রসেসরের কাছে আছে আমি সেটা চলে গেলাম। তাহলে আমাকে আগের মতো সবগুলি প্রসেসরকে যেরকম আগে ব্রডকাস্ট করতে হচ্ছিল, এখন কি সেটা করতে হবে? এখন কিন্তু সেটা করতে হবে না, হ্যাঁ। আমাকে একটা প্রসেসরে আমি অ্যাক্সেস করলাম, আমি যে প্রসেসরে আছি সেই প্রসেসরটার ডাটা স্ট্রাকচারটা অ্যাক্সেস করলাম,
যদি আমি ওটা না পাই তাহলে কোন প্রসেসরে আছে সরাসরি ওখান থেকে ইনফরমেশন নিয়ে আমি সেই প্রসেসরের কাছে গিয়ে আমি সেটা পেয়ে যাব। ঠিক আছে? যদি প্রথম প্রসেসরের কাছে যে আমি ডাটা স্ট্রাকচারটা অ্যাক্সেস করলাম ওইখানটায় যদি না থাকে তাহলে কি থাকবে, ওইখানে ওই যে একটা ফ্ল্যাগ থাকবে, আমরা আগে যেটা পড়েছি, হ্যাঁ, যে ওই বিটটা তখন 0 থাকবে, তার মানে ওইটা হচ্ছে আপডেট করা হয়েছে, সো এটা ইনভ্যালিড, এটা এটা তোমার ব্যবহার করা যাবে না। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইখানটায় এটা হলো তোমার যেটা দেখতেছি যে কমিউনিকেশনটা এই যে আগে যেরকম ব্রডকাস্টের মাধ্যমে যেটা হচ্ছে, হ্যাঁ, তোমার কমিউনিকেশনটা এক্সপেন্সিভ হচ্ছিল, এইটা এইখানটা একটু সহজ করা হয়েছে। আচ্ছা, তাহলে বোঝা গেছে এটা বুঝতে পেরেছো? স্যার একটু রিপিট করেন। আচ্ছা, বলতেছি। আমি বুঝতে ফোকাস। হ্যাঁ, এটা হলো খুব সিম্পল একটা ডাটা স্ট্রাকচার, যেখানে থাকবে হলো তোমার একটা বিট থাকবে যেটা ইন্ডিকেট করবে যে এটা কি তোমার আপডেট করা হয়েছে কি হয় নাই একটা, আর একটা থাকবে যেটা হলো তোমার ধরো প্রসেসর যদি থাকে 5টা, তাহলে এখানে 5টা বিট থাকবে। এখন 5টা বিটের 1 নম্বর বিটটা যদি সেট করা থাকে, 1 নম্বর বিট যদি সেট করা থাকে তাহলে বোঝা যাবে যে 1 নম্বর প্রসেসরের কাছে এটা আছে। আচ্ছা, আর যদি না থাকে তার মানে 2 নম্বরে যদি থাকে 1 থাকে তাহলে 2 নম্বর প্রসেসরের কাছে আছে। তাহলে আমি যদি এখন 1 নম্বর প্রসেসরের ক্যাশটা অ্যাক্সেস করতেছি, আমি দেখলাম 2 নম্বর বিটটা অন করা আছে, তার মানে আমার আসলে এটা আছে কোথায়, 2 নম্বর প্রসেসরের কাছে আছে, তাহলে আমি 2 নম্বর প্রসেসরের কাছে চলে যাব। আর যদি দেখি যে না 2 নম্বর বিটটা 0 আছে, 3 নম্বর বিটটা 1 আছে, তাহলে আমি কোথায় যাব, 3 নম্বর প্রসেসরের কাছে চলে যাব। তাহলে আমি সরাসরি একটা প্রসেসরে না পেলে এরপরে কোন প্রসেসরে যেতে হবে সেটা সরাসরি আমি এখান থেকে পেয়ে যাচ্ছি। বুঝা গেছে এই বিষয়টা? যদি একটা ডাটা নিয়ে 3টা বা মানে 2 এর অধিক প্রসেসর কাজ করতে থাকে? বলো। একটা ডাটা নিয়ে যদি 2 এর বেশি প্রসেসর কাজ করে, 2টার বেশি, হ্যাঁ, দুটো একই ডাটা যদি নিয়ে থাকে, দেখো একই ডাটা যদি 2 এর প্রসেসর নিয়ে কাজ করে, তাহলে কাজ করার পরে, প্রসেসর যদি নিয়ে কাজ করার পরে তাহলে যে ওই বিটটা যে বিটটা আমরা আলাদাভাবে রেখেছি যে এটা আপডেট করা হয়েছে কি হয় নাই, তাহলে ওই বিটটা তখন কি হবে, ওই বিটটা তখন তোমার 1 করা থাকবে, তার মানে এটা অলরেডি আপডেট করা হয়ে গেছে, একজন কাজ করেছে, এটা আপডেট করেছে। বুঝতে পেরেছো? বুঝা গেছে বিষয়টা? কিন্তু আর এই সেম ঘটনা যদি অনেকবার হয় দেন কি আমাদের এই সিস্টেম হ্যান্ডেল করতে পারবে? হ্যাঁ, এটা পারবে, এটা তোমার যে কটাই হোক পারবে, কোনো সমস্যা নাই। কারণ কি, এই যে তোমার ডাটা স্ট্রাকচার, সেখানে একটা রেকর্ড থাকবে, তোমার প্রত্যেকটা ক্যাশ লাইনের জন্য রেকর্ড থাকবে, প্রত্যেকটা ক্যাশ লাইনের জন্য। হ্যাঁ, এমন নয় যে কিছু থাকবে কিছু থাকবে না, তা না, প্রত্যেকটা ক্যাশ লাইনের জন্য রেকর্ড থাকবে। হ্যাঁ, সো একটা যদি তোমার ক্যাশ লাইন আপডেট করা হয় ওটার রেকর্ডও থাকবে, আর যদি ওই ক্যাশ লাইনটা কোন প্রসেসরের কাছে আছে পাবো সেটাও আছে, সেটাও পাবা তুমি এই রেকর্ডটা। মানে স্যার প্রসেসর 2 একবার আপডেট করে গেল, এরপর আবার প্রসেসর 3 আপডেট করলো, তাহলে তো আমি প্রসেসর 3 এরটাই পাবো, এখান থেকে দেখে বুঝতে পারবো যে প্রসেসর 3 আপডেট করে না, গেছে। প্রসেসর 2 যদি আপডেট করে, দেখো প্রসেসর 2 এরপর আবার প্রসেসর 3 আপডেট করছে, প্রসেসর 2 যদি আপডেট করে, হ্যাঁ, তাহলে কি হবে, প্রসেসর 2 যদি আপডেট করে ওইটা ইনভ্যালিড হবে। এরপরে প্রসেসর 3 যদি আপডেট করে তাহলে কি, 3 তো আসলে মেমরি থেকে নিয়ে আসবে, তাই না? প্রসেসর 3 এসে দেখবে যে এটা আপডেট হয়ে গেছে, তখন সে কি করবে, তখন সে আবার মেমরি থেকে নিয়ে আসবে, আবার আপডেট করবে। বুঝা গেছে? মেমরি থেকে নিয়ে আসবে, নিয়ে এসে তারপরে কি, তারপর ওই স্ট্যাটাসটা চেঞ্জ করে দেবে। হ্যাঁ, জি, তারপরে সে মানে পরপর দুইজন এটা আপডেট করবে, কিন্তু ওই যে ফ্ল্যাগটা সে চেঞ্জ করবে না, সেটা তো হবে না, তাই না? জি স্যার। আচ্ছা, ক্লিয়ার হয়েছে এটা? জি স্যার। আচ্ছা, নাদিম, স্যার, মেহেদি, মেহেদি কি আছো? স্যার ক্লিয়ার হয়েছে স্যার। আচ্ছা, এবার আসি, দেখো আরেকটা বিষয়, সেটা হলো কি ফলস শেয়ারিং। ফলস শেয়ারিংটা কি? হ্যাঁ, দেখো এখানে একটা অ্যারে আছে,
হ্যাঁ ওয়াই নামে যে অ্যারেটা আছে ডাবল টাইপের ওয়াই, হ্যাঁ যে অ্যারেটা আছে, এখন আমি হচ্ছে এই যে অ্যারের যে ভ্যালুটা, হ্যাঁ আমি এটা হচ্ছে একটা ফাংশনের মাধ্যমে, এফ একটা ফাংশন এখানে দেখো, y is equal to yi plus fij, হ্যাঁ তাহলে এই yi আগে যেটা ছিল সেটা কি আপডেট হচ্ছে না? নাদিম, স্যার y আছে হলো প্রথমে আমরা সব জিরো নিয়ে নিয়েছি yi এ, হ্যাঁ এখন তোমার এফ নামে একটা ফাংশন কল করছি, সেখানে আই যে পাঠিয়ে দিচ্ছি, ওখান থেকে একটা ভ্যালু ক্যালকুলেট হয়ে আসতেছে, এসে তাহলে ওইটা যদি ধরো একের অধিক হয় তাহলে বা যাই হোক yi is equal to yi plus something, তাহলে কি yi টা আপডেট হচ্ছে? জি স্যার। আচ্ছা এখন কথা হলো যে আমি যদি এটাকে এই কোডটাকে এই কোডটাকে যদি আমি একাধিক প্রসেসরের মাধ্যমে এক্সিকিউট করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে যেটা করতে হবে যে আমি এই যে আউটার যেটা ফর লুপ, হ্যাঁ i is equal to 0, i less than m, i plus plus, এটাকে যদি দুই ভাগে ভাগ করে ফেলি, এটাকে যদি আমি দুই ভাগে ভাগ করে ফেলি, তাহলে আমার যদি দুটো প্রসেসর থাকে, তাহলে দুটো প্রসেসরের মধ্যে আমি হচ্ছে এই কাজটাকে ভাগ করে দিতে পারবো, কি পারবো না? জি স্যার। আচ্ছা আমরা একটা এক্সাম্পল ধরে নিই, ধরো তোমার এই m সমান যদি 8 হয়, m সমান আমি 8 ধরে নিলাম, ঠিক আছে, আমার কাছে আছে হচ্ছে তোমার দুটা কোর আছে, আর m এর ভ্যালু হচ্ছে 8, আর ডাবল যদি ধরে নিই যে 8 বাইট করে হচ্ছে তোমার ডাবল, ঠিক আছে, আর আমার কাছে আছে ক্যাশ লাইন আছে 64 বাইটস এর ক্যাশ লাইন আছে, ঠিক আছে, 64 বাইটস এর ক্যাশ লাইন আছে। এখন খেয়াল করো, তোমার যদি এমটাকে দুই ভাগ করি, আর এম যেহেতু 8 আছে, তাহলে এই 0 থেকে 3 অর্থাৎ প্রথম 4টা সংখ্যা নিয়ে একটা কোর কাজ করবে, আর পরের 4টা সংখ্যা নিয়ে আরেকটা কোর কাজ করবে, তাই তো দাঁড়াচ্ছে, তাই না? আচ্ছা এখানে দেখো যে এই যে ইটারেশন কাউন্ট, আমি যদি ওইটা ধরে নিই যে 4, তাহলে i সমান 0, i লেস দেন 4, i প্লাস প্লাস, আর এখানে j সমান 0, j লেস দেন n, j প্লাস প্লাস। তাহলে এই কাজটুকু করবে হচ্ছে ধরো কোর 0, এই কাজটুকু কে করবে? কোর 0 করবে, আর পরের কাজটুকু কে করবে? হ্যাঁ ইটারেশন কাউন্ট প্লাস 1, i লেস দেন 2, ইটারেশন কাউন্ট প্লাস i প্লাস প্লাস, তার মানে এই এখানে হলো 4 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলি নিয়ে কাজ করবে কে? এটা হলো কোর 1 করবে। তাহলে আগেরটা হচ্ছে, এটা হচ্ছে কোর 0, আর এটা হচ্ছে কোর 1 করছে। আচ্ছা বোঝা গেছে এটা? আচ্ছা এখন দেখো তোমার ক্যাশ লাইনটা যেটা বললাম কত, 64 বাইটস ক্যাশ লাইন, হ্যাঁ তাহলে এখানে যেটা হবে তোমার y0 তে প্রথমে y0 টা ক্যালকুলেট করবে, y0 টা চলে যাবে কোথায়? y0 টা চলে যাবে হচ্ছে হ্যাঁ ক্যাশ লাইনের একদম শুরুতে। তা ক্যাশ লাইনটা কত আছে? 64 বাইটের ক্যাশ লাইন, তাহলে আমার হচ্ছে প্রথম 8 বাইটটা হচ্ছে তোমার এই y0 টা ক্যালকুলেট হয়ে থাকবে আমার হচ্ছে প্রথম 8 বাইটে ক্যাশ লাইনের, তাই না নাদিম? বুঝতে পেরেছো? না স্যার ভালো বুঝতে পারিনি। আচ্ছা খেয়াল করো,
y0টা প্রথমে এখানে ক্যালকুলেট হবে কোনটা, y0টা, তাই না? জি স্যার। y0টা ক্যালকুলেট হবে। তাহলে y0টা যে ভ্যালু আসুক সেই ভ্যালুটা চলে যাবে কোথায়? ক্যাশ লাইনে যাবে না? ক্যাশ লাইনে y0টা কোথায় যাবে? ক্যাশ লাইনে যাবে না প্রথমে? জি স্যার। ক্যাশ লাইনে যাবে y0টা। এখন y0টা ক্যাশ লাইনে যখন গেল তখন ক্যাশ লাইনের কতটুকু জায়গা y0 ব্যবহার করলো সেটা বলো। কতটুকু জায়গা ব্যবহার করলো? স্যার ডাবল মানে 8 বিট স্যার। আর 8 বাইট, তাই না? হ্যাঁ, 8 বাইটটা বাইট নাকি বিট স্যার এটা? 8 বাইট বাবা, 8 বাইট, ডাবল 8 না, বাইট, ও ডাবল আচ্ছা। তো, 64 বিট তো, তাই না? ও জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন কথা হলো যে তোমার হচ্ছে এই কোডটা আর এই কোডটা, এই দুটো যদি একই সাথে এক্সিকিউট হয়, দেখো এই কোডটা আর এই কোডটা যদি একই সাথে এক্সিকিউট হয়, হ্যাঁ, দুটো কোড যদি একই সাথে এক্সিকিউট করে, হ্যাঁ, তাহলে যেটা হবে দেখো, এই যে তোমার এই কোডটা তার ক্যাশ লাইনে y0টা তোমার হলো আপডেট করলো y0টা, এরপরে সে যখন y1টা ক্যালকুলেট করবে, y1টা যখন ক্যালকুলেট করবে তখন সে কি করবে? তখন সে এসে দেখবে যে y0টা কিন্তু অলরেডি একবার ব্যবহার হয়েছে, y0টা রাখা হয়েছে। সে y1টা যখন ক্যালকুলেট করবে তখন এসে দেখবে যে এটা একবার আপডেট হয়েছে, তখন সে কিন্তু আর ক্যাশ থেকে কোনো ভ্যালু নিবে না, সে চলে যাবে কোথায়? মেমোরিতে চলে যাবে। আচ্ছা, মেমোরিতে চলে গেল, মেমোরি থেকে তোমার হচ্ছে y1টা সে নিল, নিয়ে এসে আবার কিন্তু সে এসে এক্সিকিউট করলো, এক্সিকিউট করে তাহলে কি y1 এ যেহেতু পেলো না, y1 যেহেতু ক্যাশে পেলো না, ক্যাশে কি পেয়েছিল? ক্যাশে পেলো না, সে ওটা আবার আপডেট করলো। আচ্ছা, এরপর যখন y2 ক্যালকুলেট হবে, y2 ক্যালকুলেট করে যখন ক্যালকুলেট এসে দেখবে যে ক্যাশটা আপডেট হয়েছে, তখন সে চলে যাবে কোথায়? আবার মেমোরিতে চলে যাবে। মেমোরিতে যে মেমোরি থেকে y2 নিয়ে এসে তখন কি করবে? তখন y2টা সে ক্যালকুলেট করবে, দিয়ে y3টা যখন ক্যালকুলেট করতে যাবে এসে দেখবে যে ক্যাশ আবার আপডেট হয়েছে, ঠিক আছে? তখন সে করবে কি? আবার সে ওই ভ্যালুটা ক্যাশ থেকে ব্যবহার না করে আবার মেমোরিতে চলে যাবে, আবার মেমোরি থেকে এসে এসে সে y3টা ক্যালকুলেট করবে। তাহলে দাঁড়াচ্ছে কি? দেখো, দাঁড়াচ্ছে যেটা এখানটায়, যে সে প্রত্যেকবারই সে হলো ক্যাশ চেক করছে, কিন্তু ক্যাশ সে ব্যবহার করতে পারছে না। ক্যাশ চেক করছে, কারণটা কি? ক্যাশে তো তোমার ভেরিয়েবল শুধু অ্যাক্সেস করা হয় না, পুরো ক্যাশ লাইন অ্যাক্সেস করা হয়। পুরো ক্যাশ লাইন যখন অ্যাক্সেস করা হয় তখন দেখা হয় যে ক্যাশটা আপডেট হয়েছে কি হয় নাই। তাহলে ক্যাশটা যদি আপডেট হয়ে যায়, হ্যাঁ, তাহলে সে সেটাকে আর ব্যবহার করবে না, সে তখন কোথায় চলে যাবে? মেমোরিতে চলে যাবে, ঠিক আছে? এভাবে কি হচ্ছে? আসলে প্রত্যেকবারই ক্যাশে যাচ্ছে, কিন্তু ক্যাশে দেখছে যে এটা আপডেট হয়ে গেছে, সে আবার মেমোরিতে চলে যাচ্ছে। হ্যাঁ, ফাইনালি যেটা হবে দেখো, প্রোগ্রামের যেটা রেজাল্ট আউটপুট সেটা কিন্তু ঠিক থাকবে, কিন্তু এখানে একটা বিষয় যে ক্যাশ মনে হচ্ছে শেয়ার করছে, কিন্তু আসলে শেয়ার হচ্ছে না। এটা এই কারণে বলতেছে এটাকে ফলস শেয়ারিং বলতেছে। বোঝা গেছে এই বিষয়টা? হ্যাঁ, শুভ, বোঝা গেছে? স্যার ব্যাপারটা একটু কমপ্লেক্স মনে হচ্ছে। হ্যাঁ, আমি হয়তো পরে রেকর্ডিংটা আরেকবার দেখলে ক্লিয়ারলি বুঝতে পারবো। খুব কমপ্লেক্স না, আমি খুব কমপ্লেক্স না, হয়তো আমার অ্যাটেনশন ভালো দিতে পারছি না। আমি বলি দেখো, আমি যেটা বললাম যে ক্যাশ লাইন যদি হয়, বাকিরা বুঝে গেলে আমি পরে দেখে নিতে পারবো, সমস্যা হবে না। ক্যাশ লাইন যদি 64 বাইটস এর হয়, ক্যাশ লাইনটা, বুঝছো? জি স্যার, ক্যাশ লাইনটা যদি 64 বাইটস এর হয়, আর তোমার এখানে আমি বললাম অ্যারেতে সংখ্যা কয়টা আছে? অ্যারেতে সংখ্যা আছে হলো তোমার 8টা। তুমি এখন এই যে এই 4টা ভাগ করে নিয়েছো হলো কোর 0 এর জন্য, আর কোর 1 এর জন্য ভাগ করে নিয়েছো 4টা। হ্যাঁ,
এখন কোর 0 তে দেখো, কোর 0 যখন কাজ করছে তখন সে y0 টা প্রথমে অ্যাক্সেস করলো। y0 টা অ্যাক্সেস যখন করলো, ঠিক আছে, তারপরে কি y0 টা তো সে আপডেট করবে, তাই না? আপডেট করবে ও। y0 টা আপডেট করা মানে কি, পুরা ক্যাশ লাইনটাই তখন হলো ইনভ্যালিড হয়ে গেল, পুরা ক্যাশ লাইনটাই ইনভ্যালিড হয়ে গেল। স্যার একটা ভেরিয়েবল আপডেট করার কারণে ক্যাশ লাইনটা ইনভ্যালিড হয়ে যাবে পুরো। হ্যাঁ, পুরো ক্যাশ লাইনটা ইনভ্যালিড হয়ে গেল। ক্যাশ তো আর ভেরিয়েবল হিসেবে তোমার হলো ইয়ে করে না, ওটা লাইন ধরে। একটা লাইনের জন্য আর কি ভ্যালিড ইনভ্যালিড। তো এটা যে 64 বিটের একটা 64 বাইটের একটা ক্যাশ লাইন, ওটা পুরোটাই ইনভ্যালিড হয়ে গেল। আচ্ছা, এই ব্যাপারটা আসলে আগে মাথায় ছিল না স্যার। বলো। বলতেছি যে এই ব্যাপারটা আসলে আগে মাথায় ছিল না যে পুরো ক্যাশ লাইনটা ভ্যালিড ইনভ্যালিড হচ্ছে। পুরাটাই। জি স্যার, বুঝছো? হ্যাঁ। যার ফলে কি হবে, এরপরে সে যখন আবার y1 টা রিড করতে যাবে তখন দেখবে যে এটা তো ইনভ্যালিড, ঠিক আছে? কিন্তু দেখো y1 নিয়ে কি কোনো কাজ করা হয়েছে আসলে? না, y1 নিয়ে কাজ আগেরবার কিন্তু y1 নিয়ে কোনো কাজই করা হয় নাই। আগেরবার কাজ করেছে কিন্তু y0 নিয়ে, তাই না? হ্যাঁ, y1 নিয়ে কোনো কাজই করা হয় নাই। এখন কি করবে, যখন এসে দেখবে যে y1 যখন অ্যাক্সেস করতে যাবে তখন দেখবে ক্যাশটা কি ইনভ্যালিড, তখন সে চলে যাবে আবার মেমোরিতে চলে যাবে। হ্যাঁ, তার মানে আসলে বারবারই সে মেমোরিতে চলে যাচ্ছে আর মেমোরি থেকে ভ্যালুটা নিয়ে এসে ব্যবহার করছে। কিন্তু আসলে মেমোরিতে যদি নাও যেত, ধরো ওই ইনভ্যালিড যে ক্যাশটা সেটার যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা যদি ইউজ করতো, তাহলে কি ফাইনাল যে রেজাল্ট সেটার কি কোনো পার্থক্য তৈরি হইতো? না 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 স্যার, কোনো পার্থক্য কিন্তু তৈরি হতো না। বোঝা গেছে? অর্থাৎ এই কাজে, এই যে কাজটা হচ্ছে এখানে তোমার রেজাল্টের কোনো কিন্তু তোমার গরমিল থাকবে না। বুঝতে পারছো? জি স্যার। রেজাল্টের কোনো গরমিল থাকবে না, কিন্তু যেটা হবে ক্যাশটা যে শেয়ার করার কথা সেটা তো শেয়ার হচ্ছে না। বোঝা গেছে? জি স্যার। এই কারণে এটাকে বলতেছে ফলস শেয়ারিং। হ্যাঁ, আচ্ছা, ফলস শেয়ারিং এর বিষয়টা অনেক ক্ষেত্রেই দেখা যায়। আমরা এটা ধরতে পারি না কারণ রেজাল্টে দেখা যাচ্ছে যে কোনো মানে পার্থক্য থাকে না। হ্যাঁ, আচ্ছা, বোঝা গেছে এটা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, হ্যালো হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি আমরা। জি স্যার, আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, আচ্ছা স্যার। আচ্ছা শুভ, তাহলে তুমি একটু কাজ করবা, সেটা হলো যে ওই সিআর এর নাম্বারগুলো আমাকে একটু দিও। হ্যাঁ, বা সিআর কে বলো আমাকে একটু ফোন দেয়। বলবো না ফোনে। ঠিক আছে, আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ, নাদিম ঘরে নাকি ঘরের বাইরে আছো? না, শেষ না, ঘরে আছি তো। অনেক জোস। হ্যাঁ, পোলাপান ভিডিও অন করো। এখন তো করে খুবই কেউ আসে না কেন? সমস্যা কি জানি, সবাই ঘুমাইতেছে। বুঝলো ভাই, কেউ আসে না। পোলাপান ক্লাস শেষ, বুঝলো ভাই, গ্রুপে মেসেজ দে ক্লাস শেষ। এই বুঝলো ভাই, ভাই কে গেল? বাইরে না তানভীর স্যারের কাজ দিছিল। না না, যে কথা বলে যে বলে না। কি গ্রুপে কেউ নকটক দিবে না? হ্যাঁ, নক দিয়েছি তো। আচ্ছা, কি রে শুভ? হ্যাঁ ভাই, তানভীর স্যারের কাজ দিছিল ভাই, কাজ কই? বুঝলাম না। এই তানভীর স্যারের কাজ দিছিল না, কোনগুলো পড়া হয়ে গেছে এগুলা মার্ক করে দেওয়ার। ওটা তো নাদিম দিয়ে দিছে। কই দিয়ে নাদিম দিয়ে দিছে স্যার রে? হ্যাঁ, নাদিম দিয়ে দিছে, তুই দেখিস নাই? আমি তো দেখি নাই। আচ্ছা, যাও কি দিয়ে দেওয়া হইছে তোর আমারে? হ্যাঁ, কি বললি? হ্যাঁ, দিছি। ওকে, ডান, গুড জব। দিছি একটা, তবে হচ্ছে যে ওই মানে একটু ঝামেলা আছে বলতে, যে কিছু কিছু জিনিস আমার মনে হচ্ছে যে স্যার একটু করে টাচ করেছিল কিন্তু ভালো করে পড়ায়নি, ওগুলো উল্লেখ করিনি আর কি। হ্যাঁ, গুড জব, স্যার তো কিছুই করাই নাই। না, ওইগুলোই আছে নাদিম, ঠিকই আছে, সমস্যা নেই। রেকর্ডিং অফ করি নাই।